এই ক্লাস সেগমেন্টে আমরা হচ্ছে একটা মিড কোশ্চেন সলভ করব। এটা হচ্ছে সামার 2023 এর কোশ্চেন। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা হবে যে এই যে কোডটা দেওয়া আছে এই কোড থেকে আমাদের একটা হচ্ছে প্রসেস ট্রি ড্র করা লাগবে। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই কোডটা যদি আমরা রান দিই তাহলে হচ্ছে একটা পসিবল আউটপুট কি হতে পারে সেটা হচ্ছে দেখানো লাগবে। ওকে, তাহলে আমরা হচ্ছে প্রথম পার্টে আসি যে প্রসেস ট্রি এখানে কি হবে। আমরা যদি এখানে আউটপুট চাই তাহলে এই আউটপুটটা বের করার জন্য আগে হচ্ছে প্রসেস ট্রি হেল্পের দরকার হয়। সো আমরা অলওয়েজ আগে হচ্ছে প্রসেস ট্রিটা এঁকে নিব। প্রসেস ট্রি আঁকার পরে আমরা হচ্ছে ইজিলি আউটপুটটা বের করতে পারবো। আচ্ছা, সো এখানে আমরা যদি হচ্ছে প্রসেস ট্রিটা প্রথমে ড্র করি, দেখেন এইখানে বেসিক্যালি এই পার্টটা আমরা হচ্ছে একটু আগে যে প্র্যাকটিস প্রবলেমটা সলভ করলাম ঠিক সেটার মতো। হ্যাঁ, এই যে এতটুকু পার্ট হচ্ছে হুবহু আগেরটার মতো। তাহলে এই জিনিসটা আমরা যদি এবার হচ্ছে ডিরেক্টলি এঁকে ফেলি, যে শুরুতে আমরা ধরলাম যে পি প্রসেসটা রানিং আছে, প্রথম ফর্ক ফাংশনটা কল করার মাধ্যমে, এটাকে আমরা হচ্ছে ফর্ক 1 বলতেছি। এই প্রথম ফর্ক ফাংশনটা হচ্ছে কল করার মাধ্যমে হচ্ছে পি থেকে একটা প্রসেস এ তৈরি হলো। আচ্ছা, তাহলে এখন এই প্রথম ফর্ক থেকে আরইটি 1-এ পিতে একটা ভ্যালু যাবে পি প্রসেসের কাছে, আর হচ্ছে এ প্রসেসের কাছে আরেকটা ভ্যালু যাবে। আর এই প্রসেসটা ক্রিয়েট হয়েছে ফর্ক 1 কল করার মাধ্যমে। ওকে, তাহলে এখন পি প্রসেসের কাছে যেহেতু হচ্ছে এর আইডি যাবে, তার মানে এটার ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0 হবে। কারণ পরবর্তীতে দেখেন এইখানে হচ্ছে যে আরইটি 1-এর ভ্যালু গ্রেটার দেন 0 কিনা, ইকুয়াল টু 0 কিনা, এগুলো দিয়েই চেক হচ্ছে। আমার কিন্তু আর আরইটি 1-এর এক্স্যাক্ট ভ্যালুটা লাগতেছে না। সো জাস্ট হচ্ছে কোনো একটা চাইল্ড আইডি পাওয়া মানে হচ্ছে সেটার ভ্যালু গ্রেটার দেন 0 হবে, এই জিনিসটা চিন্তা করে নিলেই হবে। ওকে, তাইলে প্রথম ফর্কের কাজ শেষ। আর এই প্রসেস যেহেতু একটা চাইল্ড প্রসেস, ওর কাছে হচ্ছে রিটার্ন ভ্যালু 0 যাবে। এবার এই পুরা কোড বেসটাই আমার হচ্ছে পি প্রসেসেও কপি হয়েছে। এই পুরা কোড বেসটা মানে পি প্রসেসে তো অলরেডি ছিল, আর এই পুরা কোড বেসটা এখন হচ্ছে এ প্রসেসেও কপি হয়ে গেছে। আর দুইটা প্রসেসের জন্যই পি এবং এ দুইজনের জন্যই হচ্ছে আমার সেকেন্ড ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউট করা শুরু করবে। তার মানে এখন আমার দ্বিতীয় ফর্কটা এক্সিকিউট হবে, যেটাকে আমরা ফর্ক 2 বলতেছি। তাহলে আমরা যদি ধরে নিই যে প্রথমে হচ্ছে প্যারেন্ট শিডিউল হয়েছিল, তাহলে এখান থেকে যখন ফর্ক ফাংশনটা কল হবে তখন আরেকটা নতুন চাইল্ড প্রসেস তৈরি হলো বি। এই অবস্থায় দেখেন আমাদের হচ্ছে পি এর ভিতর বা পি প্রসেসটার ভিতর আরইটি 1 ভেরিয়েবলটা আছে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার চাইল্ড প্রসেস বি এর কাছে কপি হবে। তাহলে আমরা প্রথমে কোন জিনিস কপি হবে সেটার কাজ করে নিব। তাহলে আরইটি 1 গ্রেটার দেন 0, এটা কোথা থেকে পাইলাম? এটা হচ্ছে পি থেকে আমরা কপি করলাম, কপি ফ্রম পি। আচ্ছা, আর বি নিজে যেহেতু একটা চাইল্ড প্রসেস, তাহলে ওর কাছে ফর্ক হচ্ছে 0 রিটার্ন করবে এবং সেই ভ্যালুটা আরইটি 2 এই ভেরিয়েবলটার ভিতরে স্টোর হবে গিভেন কোড অনুযায়ী। তাহলে আরইটি 2 এর ভিতর হচ্ছে 0 যাবে। আর পি যেহেতু হচ্ছে বি এর প্যারেন্ট, তাহলে পি এর কাছে যাবে কি বি এর প্রসেস আইডি, যেটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আরইটি 2 এর ভিতর এখানে হচ্ছে গ্রেটার দেন 0 এই ভ্যালুটা থাকবে। তাহলে আমার হচ্ছে পি প্রসেসের কাজ হইলো। এবার হচ্ছে এই সেম কোডটা তো এ প্রসেসে এক্সিকিউট করবে। কোন লাইন থেকে এক্সিকিউট করবে? দ্বিতীয় ফর্ক ফাংশন থেকে হচ্ছে এক্সিকিউট করবে। তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় ফর্ক ফাংশনের কারণে এটা তৈরি হয়েছিল। তাহলে দ্বিতীয় ফর্ক ফাংশনের কারণে এখানে হচ্ছে আরেকটা নতুন প্রসেস তৈরি হবে, যেটাকে আমরা সি বলতেছি। এটা আসলে হচ্ছে ফর্ক 2 এর কারণে আসলো। তাহলে এই অবস্থায় দেখেন সি এর প্যারেন্ট এ, ওর ভিতরে হচ্ছে আরইটি 1 এর ভ্যালু 0 আছে। তাহলে সি হচ্ছে এই জিনিসটা কপি করে আনবে, আরইটি 1 এর ভ্যালু 0, এটা হচ্ছে এর কাছ থেকে কপি করে আনলো, কপি ফ্রম এ। আচ্ছা, আর সি নিজে যেহেতু একটা চাইল্ড প্রসেস, তাহলে ওর কাছে হচ্ছে ফর্কের রিটার্ন ভ্যালু যাবে হচ্ছে 0। আর এ নিজে যেহেতু একটা প্যারেন্ট প্রসেস, সি এর প্যারেন্ট, তাহলে ওর কাছে এই সেকেন্ড ফর্কের জন্য রিটার্ন ভ্যালু যাবে হচ্ছে সি এর আইডি, যেটা হচ্ছে গ্রেটার দেন 0 হবে। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে এরকম একটা প্রসেস ট্রি এঁকে কোন প্রসেসের ভিতর কোন ভেরিয়েবলের ভ্যালু কি আছে সেই জিনিসটা হচ্ছে লিখে ফেলা। তাহলে পরবর্তীতে আমাদের এই যে কোডে যে হচ্ছে ইফ এলস ইফ কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনগুলো যে ভেরিয়েবলের ভ্যালুর উপর কন্ডিশন দিছে, এগুলো হচ্ছে আমাদের জাজ করতে সুবিধা হবে যে কোন অংশের জন্য কি কাজ করবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের প্রসেসটি ড্র করা শেষ। এখন এইখানে যেই জিনিসটা একটু ভালো করে বোঝার বিষয়, সেটা হচ্ছে দেখেন ফর্কগুলো কল করে যাওয়ার পরে আমার এখন অপারেটিং সিস্টেমের কাছে 4টা প্রসেস আছে।
পি একটা প্রসেস আছে, এ একটা প্রসেস আছে, বি একটা প্রসেস আছে, সি একটা প্রসেস আছে। তার মানে ওএসের কাছে আমার কাছে পি আছে, এ আছে, বি আছে, সি আছে, এই 4টা প্রসেস আছে এবং এই 4টা প্রসেসের প্রত্যেকের কাছেই হচ্ছে এই পুরা কোড স্টেটমেন্টটা আছে কিন্তু, এবং প্রত্যেকের কাছেই হচ্ছে এই জিনিসগুলো রান হবে। ঠিক আছে, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে প্রত্যেক প্রসেসের জন্য RET1 RET2 এর ভ্যালুগুলো হচ্ছে আলাদা। তার উপর ভিত্তি করে এক একজনের জন্য হচ্ছে এক এক কন্ডিশন ট্রু হবে আর এক একটা লাইন এক্সিকিউট হবে, অন্যগুলা হচ্ছে এক্সিকিউট হবে না। তাইলে আমরা এখানে হচ্ছে ধরে নিলাম যে প্রথমে পি প্রসেসটাকে শিডিউল করলো অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এখানে হচ্ছে যে কোনোটাকে শিডিউল করতে পারে। আমরা হচ্ছে একটা কনভেনশন ধরে আগাই যে শুরুতে হচ্ছে প্যারেন্ট প্রসেসকে শিডিউল করার ট্রাই করে, এরকম চিন্তা করে আগাই। হ্যাঁ, তাহলে ধরলাম হচ্ছে প্রথমে প্যারেন্ট প্রসেসটা শিডিউল করলো। আচ্ছা, এইবার চিন্তা করেন এই পুরা কোড বেসটা হচ্ছে প্যারেন্টের কাছে আছে, যেটা আমি লাল কালি দিয়ে মার্ক করে রাখছি বাম পাশে। তো প্যারেন্ট প্রসেসের কাছে RET1 এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0 আর RET2 এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে RET1 এর ভ্যালু গ্রেটার দেন 0, RET2 এর ভ্যালু গ্রেটার দেন 0, এটা কোন কন্ডিশনটাকে স্যাটিসফাই করে? এই যে লাস্টের দিক থেকে হচ্ছে প্রথম যেই এলস ইফ কন্ডিশনটা আছে এইটাকে হচ্ছে পি প্রসেস স্যাটিসফাই করে। তাহলে এই মার্ক করা জায়গাটা হচ্ছে পি প্রসেস স্যাটিসফাই করে। তাহলে হচ্ছে দেখেন এইখানে এই কন্ডিশনটা ট্রু পাবে এবং হচ্ছে প্রথমে এই লাইনটা এক্সিকিউট করবে ওয়েট নাল। তার মানে কি হবে যে পি এই প্রসেসটা এখন হচ্ছে ওয়েটিংয়ে চলে যাবে। এখন কার জন্য ওয়েটিংয়ে গেছে? যেহেতু এখানে ওয়েট নাল বলা হয়েছে, তার মানে হচ্ছে যে কোনো একটা চাইল্ড, হয় বি অথবা এ, যে কোনো একটা চাইল্ড কমপ্লিট হয়ে গেলেই হচ্ছে পি রান করার সুযোগ পাবে। ঠিক আছে, যদি এখানে হচ্ছে আমি ওয়েট PID দিয়ে বি এর প্রসেস আইডি দিয়ে দিতাম, তাহলে বি যতক্ষণ না রান করা শেষ করতো ততক্ষণ হচ্ছে পি রান করতো না। যদি আমি এখানে হচ্ছে ওয়েট নালের পরিবর্তে ওয়েট PID দিয়ে এর প্রসেস আইডি দিয়ে দিতাম, এই যে ওয়েট PID দিয়ে এখানে এর প্রসেস আইডি কোথায় সেভ হয়েছিল? RET1 এ সেভ হয়েছিল। আমি যদি হচ্ছে এভাবে কল করে দিতাম, তাহলে হচ্ছে এ প্রসেস যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে পি প্রসেস রান করতে পারতো না। বাট এখানে যেহেতু হচ্ছে শুধুমাত্র ওয়েট নাল কল করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা চাইল্ড বি অথবা এ যে কোনো একজনের শেষ হলেই আমাদের হচ্ছে পি আবার রান করার সুযোগ পাবে। আচ্ছা, তাহলে পি তো হচ্ছে ওয়েটিংয়ে চলে গেল, পি নিয়ে আপাতত কাজ নাই। এরপর হচ্ছে আমরা চিন্তা করলাম যে এ প্রসেসকে রান করার সুযোগ দিল। এখানে হচ্ছে যে কোনো কিছু হতে পারে, সি প্রসেসকে রান করার সুযোগ দিতে পারে, বিকে রান করার সুযোগ দিতে পারে, একে রান করার সুযোগ দিতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তো আমরা এখানে ধরলাম যে হচ্ছে এ কে রান করার সুযোগ দেয়। প্রথমে হচ্ছে পি কে রান করার সুযোগ দিছিল, এরপর ধরলাম হচ্ছে এ কে রান করার সুযোগ দেয়। আচ্ছা, এবার দেখেন যে এ প্রসেসে RET1 এর ভ্যালু হচ্ছে 0 আর RET2 এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে এই জিনিসটা কোন কন্ডিশনকে স্যাটিসফাই করে? এখানে এই এ প্রসেসের ভিতরে এই পুরা কোড সেগমেন্টটাই আছে, এই প্রসেসটার ভিতরে এই পুরা কোড সেগমেন্টটাই আছে, এই পুরা কোড সেগমেন্টটাই আছে। এখন আমার দেখতে হবে যে RET1 এর ভ্যালু 0 আর RET2 গ্রেটার দেন 0 এটা হচ্ছে কোন কন্ডিশনকে স্যাটিসফাই করে। তাহলে এটা দেখেন হচ্ছে প্রথম এলস ইফ যে কন্ডিশনটা আছে RET1 = 0 অ্যান্ড RET2 গ্রেটার দেন 0, এই অংশটাকে স্যাটিসফাই করে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু মার্ক করি যে এই প্রসেসটা হচ্ছে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। তাহলে এই প্রসেসের জন্য আমরা হচ্ছে এই ব্লকটাতে ঢুকবো। কিন্তু এই ব্লকের প্রথম লাইনে কি আছে? ওয়েট কল করা হয়েছে না? তাহলে দেখেন এও হচ্ছে ওয়েটিংয়ে চলে যাবে। তার মানে এর চাইল্ড যে হচ্ছে সি, এ রান না হওয়া পর্যন্ত এ হচ্ছে ওয়েটিংয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে আমরা ধরলাম যে বি প্রসেসটা রান করার সুযোগ পায়। হ্যাঁ, আমরা অ্যালফাবেটিক অর্ডারে এদিক থেকে যাচ্ছি। সো বি প্রসেসের ক্ষেত্রে দেখেন কি কি আছে যে RET1 এর ভ্যালু গ্রেটার দেন 0 আর RET2 এর ভ্যালু হচ্ছে = 0। এইটা হচ্ছে কোন কন্ডিশনকে স্যাটিসফাই করে? এইখানে একটা ট্রিক আছে, দেখেন যে এই জায়গায় একটা এলস ইফ আছে যেখানে দেখাচ্ছে যে RET1 এর ভ্যালু গ্রেটার দেন 0, RET2 এর ভ্যালু = 0। বাট আমরা জানি কি ইফ এলস ইফ কীভাবে কাজ করে? একদম শুরু থেকে হচ্ছে কন্ডিশনগুলো চেক করা শুরু করে। যখনই একটা কন্ডিশনের সাথে ট্রু হয়ে যায় বা মিল পায় তখন হচ্ছে আর বাকিগুলো চেক করে না। তাহলে আমাদের কিন্তু প্রথম ইফ থেকে কন্ডিশন ম্যাচ করানো শুরু হবে। তাহলে প্রথম ইফে কন্ডিশনটা কি আছে? RET2 এর ভ্যালু = 0 কিনা। তা আমরা তো দেখতেছি বি প্রসেসে RET2 এর ভ্যালু হচ্ছে = 0। তার মানে বি প্রসেসের জন্য দেখেন এই প্রথম ইফ কন্ডিশনটাই ট্রু হয়ে যাবে না, সো বাকিগুলা সে আর হচ্ছে চেকই করবে না।
তাহলে বি প্রসেসের জন্য হচ্ছে এই অংশটা ট্রু হবে বি প্রসেসের জন্য। তাহলে এখানে দেখেন কি আছে, প্রিন্ট এফ আছে ওএস ইজ দ্য ওটস, তাহলে প্রথমে হচ্ছে এই আউটপুটটা প্রিন্ট হবে যে ওএস ইজ দ্য ওটস। আচ্ছা, এটা প্রিন্ট হইল। তাহলে এখন হচ্ছে আমার সিস্টেমে দেখেন বি প্রসেসটা শেষ হয়ে গেল, বি প্রসেসের হচ্ছে আর কোনো কাজ নাই। সো এটাকে হচ্ছে আমরা ক্রস করে দিই যে এই প্রসেসটা শেষ। তাহলে বি প্রসেস যখন শেষ হয়ে যাচ্ছে, দেখেন বি তো হচ্ছে আমার পি প্যারেন্টের একটা চাইল্ড। তাহলে বি প্রসেস যখন হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, তাহলে পিকে তো আর হচ্ছে ওয়েটিংয়ে থাকা লাগবে না, পি তাহলে হচ্ছে ওয়েটিং থেকে বের হয়ে আসতে পারবে। তাহলে এখন হচ্ছে আমার সিস্টেমে এই তিনটা প্রসেস আছে, দেখেন বি প্রসেসের কাজ শেষ, এখন হচ্ছে আমার সিস্টেমে আছে হচ্ছে সি প্রসেস, পি প্রসেস আর হচ্ছে এ প্রসেস। এর মধ্যে এ প্রসেসটা হচ্ছে শুধুমাত্র ওয়েটিংয়ে আছে, আর বাকিগুলো হচ্ছে রেডি, রান করতে পারবে। আচ্ছা, এই অবস্থায় অপারেটিং সিস্টেম হয় সিকে রান করবে অথবা হচ্ছে পিকে রান করবে, যে কোনো একটাকে রান করতে পারে। তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে সিকে রান করে। তাহলে এবার হচ্ছে আমরা যদি সি নিয়ে চিন্তা করি, তাহলে দেখেন সিতে কি আছে যে আরইটি 1 এর ভ্যালু ইকুয়াল টু 0, আরইটি 2 এর ভ্যালু ইকুয়াল টু 0। তাহলে এইখানে হচ্ছে যে চারটা ইফ এলস ইফ কন্ডিশন আছে, তার মধ্যে দেখেন প্রথম কন্ডিশনটাই কিন্তু সি এর সাথে মিলে যায় যে আরইটি 2 এর ভ্যালু ইকুয়াল টু 0 কিনা। তাহলে এই জিনিসটা হচ্ছে সিও এক্সিকিউট করবে। তাহলে দেখেন এখানে কি আছে, ওএস ইজ দ্য ওটস লেখা আছে সিতে, আর এই লাইনটাতে এই যে এখানে হচ্ছে ওএস ইজ দ্য ওটস লেখা আছে, এখানে আরইটি 2 এর ভ্যালু ইকুয়াল টু 0 কিনা চেক করছে, এটা হচ্ছে আমার সি এর সাথে মিলে যায়। তাহলে এই সেম জিনিসটা বি প্রসেস একবার এক্সিকিউট করছে, সিও হচ্ছে এই লাইনটি এক্সিকিউট করবে। তাহলে আমার এখানে আবার কি আউটপুট আসবে, সেটা আসবে হচ্ছে ওএস ইজ দ্য ওটস। তাহলে দেখেন আর কোথাও তো হচ্ছে এখানে কিছু নাই, তার মানে আমার সি প্রসেসের কাজও শেষ হয়ে গেল। তাহলে আমরা এবার হচ্ছে সিস্টেম থেকে সি প্রসেসটাকে কেটে দিতে পারি। এখন হচ্ছে আমার সিস্টেমে শুধুমাত্র দুইটা প্রসেস পি আর এ, আর সি যেহেতু হচ্ছে এর চাইল্ড ছিল এবং এ হচ্ছে ওয়েটিংয়ে ছিল, তাহলে সি প্রসেস যখন রান করা কমপ্লিট হয়ে গেল, এ প্রসেসটা আর ওয়েটিংয়ে থাকলো না, এ প্রসেসটাও এখন হচ্ছে রান করার জন্য রেডি হয়ে গেল। আচ্ছা, এখন আমার অপারেটিং সিস্টেম হচ্ছে আগে পিকে রান করার সুযোগ দিতে পারে, আগে একে রান করার সুযোগ দিতে পারে, এটার কোনো ঠিক নাই। ধরলাম হচ্ছে আগে পিকে রান করার সুযোগ দেয়, তাহলে এই হচ্ছে আমাদের এইখানে পি আছে। তাহলে আমাদের তো পি আগে ওয়েট করেছিল, এখন তো আর হচ্ছে ওয়েট করে নাই, এখন হচ্ছে এই প্রিন্টএফ লাইনটা এক্সিকিউট করবে, যেটা হচ্ছে ওএস ইজ কনফিউজিং, এই লাইনটা এক্সিকিউট করবে। তাহলে এখন আমাদের আউটপুট আসবে হচ্ছে ওএস ইজ কনফিউজিং। আচ্ছা, এরপর ফাইনালি হচ্ছে আমাদের পি তো শেষ হয়ে গেল, এখন হচ্ছে আমার সিস্টেমে কে বাকি, শুধুমাত্র হচ্ছে এ প্রসেসটাই বাকি না। এবার হচ্ছে অপারেটিং সিস্টেম একে রান করার সুযোগ দিবে, একে যদি রান দেয় তাহলে হচ্ছে দেখেন এই যে এই লাইনটা প্রিন্ট হবে ওএস ইজ ওকে, এই কন্ডিশনটা হচ্ছে এর সাথে মিলে, তাহলে এখন হচ্ছে ওএস ইজ ওকে, এই লাইনটা প্রিন্ট হবে। সো ফাইনালি আসবে হচ্ছে ওএস ইজ ওকে, ঠিক আছে। সো এই জায়গায় হচ্ছে ওএস ইজ কনফিউজিং, ওএস ইজ ওকে, এদের মধ্যে হচ্ছে অর্ডারের ইন্টারচেঞ্জ হইতে পারে, সমস্যা নাই। ওএস ইজ দ্য ওর্স্ট এটা প্রিন্ট হওয়ার পরে আমার হচ্ছে ওএস ইজ কনফিউজিং বা ওএস ইজ ওকে এগুলোর যে কোনো একটা প্রিন্ট হইতে পারে, এরকম হচ্ছে অর্ডার চেঞ্জ হইতে পারে। বাট এটা খেয়াল রাখা লাগবে যে হচ্ছে প্যারেন্ট প্রসেস যদি হচ্ছে ওয়েট করে থাকে, তাহলে হচ্ছে চাইল্ডটা ফিনিশ হওয়ার আগে প্যারেন্ট প্রসেসের কোনো কিছু এক্সিকিউট হবে না, এটা একটু খেয়াল করে রাখা লাগবে। মানে ওয়েট কল করার পরে প্যারেন্ট প্রসেসের নিচে যা যা আছে ওই জিনিসগুলো চাইল্ডের এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত হচ্ছে প্যারেন্ট প্রসেস রান করবে না। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে যে কোশ্চেনটা আমরা আজকে ক্লাসে সলভ করছিলাম সেটার রিক্যাপ। তো আপনাদের হচ্ছে সিটি পরীক্ষায় এই টাইপের কোশ্চেনই থাকবে যে একটা কোড দেওয়া থাকবে, ওইখান থেকে আপনাদের ফার্স্টে প্রসেস ট্রিটা ড্র করা লাগবে এরকম ভেরিয়েবলগুলোর ভ্যালু শো করে, আর এরপর হচ্ছে এক্সপেক্টেড আউটপুট কী হওয়া উচিত এই জিনিসটা হচ্ছে গেস করতে বলবে বা হচ্ছে লিখতে বলবে, এইটা একটা ব্যাপার। সো আমরা এখানে হচ্ছে ফর্ক আর ওয়েটের কাজটা দেখলাম, আর আমরা হচ্ছে এক্সেকের কাজ দেখাইছিলাম। তো ওই জিনিসগুলো হচ্ছে যে আপনাদের কোর্স অন ফর্ক ওয়েট এক্সেক, এই টপিকটার ভিতরে হচ্ছে এক্সেকের কোডগুলো আছে, ওগুলো একটু দেখবেন। হ্যাঁ, আমরা যখন হচ্ছে ক্লাসে পড়ছিলাম তখন হচ্ছে এক্সেক কীভাবে কাজ করে ওই জিনিসটাও দেখাইছিলাম, বাট আপনাদের আগের কোনো মিড কোশ্চেনে এক্সেক নিয়ে কোনো কোশ্চেন ছিল না, সো এর জন্য হচ্ছে আর ওইটা নিয়ে কিছু দেখায় নেই। সো এই ক্ষেত্রে আমরা ক্লাসে যেই কোডগুলো আগে দেখছি এক্সেক নিয়ে, ওই কোডগুলো দেখলেই হচ্ছে হবে, ঠিক আছে।
তাহলে এই হচ্ছে এই ক্লাস রেকর্ডিং, এখানে তাহলে শেষ করতেছি।